কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড়, এই শিরোনামে এই মুহূর্তে কথা বলতে চাই। শিরোনামটি এবং যে আলাপটি করতে চাই, এই আলাপটি এই মুহূর্তে ঠিক আমার নয়। আলাপের প্রসঙ্গে হয়তো আমি কিছু ইনপুট দেব, কিন্তু আলাপটি করেছেন বাংলাদেশে একটি ট্যাবলয়েড পত্রিকা আছে মানব জমিন। সেই মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী আজকে তাদের প্রিন্ট সংস্করণে প্রথম পাতায় একদম বড় করে প্রধান হেডলাইন করে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন মতিউর রহমান চৌধুরী। সেটির আলোকেই আমরা কথা বলতে চাই। মতিউর রহমান চৌধুরী লিখছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো ঐতিহাসিক, কখনো টানাপোড়েনের, কখনো রাখি বন্ধনের, আবার কখনো বৈরী। শেখ হাসিনা জামানায় এসে হয়ে গেল একতরফা আত্মসমর্পণমূলক। 5ই আগস্ট পট পরিবর্তনের পর এই সম্পর্ক দাঁড়ালো প্রতিহিংসার, চলল কাল্পনিক আর আজগুবি প্রচার। সম্পর্ক পরিণত হলো শত্রুতায়, শত্রু হয়ে গেল মিডিয়া যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম মারমুখ ও আক্রমণাত্মক রূপে আবির্ভূত হলো। ঢাকায় সরকার পরিবর্তন হচ্ছে, এটা ছিল রোজকার ঘটনা। সরকার তখন চুপ, কিন্তু বিরামহীন প্রচারণা চলল। শেখ হাসিনাও নিরাপদ দূরত্বে থেকে ঘি ঢাললেন। ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, বন্ধ হলো ভিসা, এমনকি মানবিক ভিসাও। সীমিত হয়ে গেল যোগাযোগ। ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায়, সেটা গেল আমেরিকায়। পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা, চীন তো হাসপাতাল খুলে বসলো। এমনকি হালাল রেস্টুরেন্টও। পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কুনমিংয়ে। এদিকে ভারতীয় নেতৃবৃন্দের বক্তৃতা বিবৃতির ভাষাও বদলে গেল। মানুষ হত্যাও বেড়ে গেল সীমান্তে। দুদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল। অঘোষিত রণাঙ্গনে পরিণত হলো দুদেশের সীমান্ত। এর আগে 5ই আগস্ট সীমান্ত খুলে দিল ভারত। দল বেঁধে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছাড়লেন। অসমর্থিত খবর, প্রায় 50,000 নেতাকর্মী আশ্রয় নিলেন ভারতে। এভাবেই চলল প্রায় 10 মাস। জুন থেকে নাটকীয় পরিবর্তনের দিকে পরিস্থিতি গড়াতে শুরু করলো। ইউরোপীয় একটি দেশের দুতিয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি। দরজা খুলল আলোচনার, সীমিত পর্যায়ের যোগাযোগ, তবে সংশয় আর সন্দেহ মাঝখানে দেয়াল হয়ে রইল। কোথায় যেন গোলমাল। তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল। যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেকখানি। তারা জানিয়ে দিল বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন কাম্য নয়। ভূ রাজনৈতিক কারণে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন। এটি খানিকটা ভুল বলা যায়। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন সার্জিও গোর। তিনি বর্তমানে ভারতেই আছেন, অবস্থান করছেন, ভারতে এসছেন, গত মাসেই ভারতে এসছেন। এই পটভূমিতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে। দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিতভাবে। সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা। এর আগের খবর, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয়। এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদী রাজনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে। দুদেশের মধ্যে 15 মাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত। এজেন্সির ওপর নির্ভরশীল ছিল ভারতের নীতি নির্ধারকরা। পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে ভরা। এতে সম্পর্কের উন্নতি হবে না, বরং আরো তিক্ততা বাড়বে। ঢাকায় ভারত বিরোধী কাফেলা আরো লম্বা হবে। দুদেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যেই।
ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরও সক্রিয় হলেন। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল। কে ছোট কে বড় বিবেচনায় নয়, ইউনূস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক। খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরলেন। সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই দৃষ্টিভঙ্গির কিঞ্চিত পরিবর্তন, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এটাই এখন অগ্রাধিকার। খলিল দোভাল বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি, এ নিয়ে কেউ কথা বলছেন না। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিতই পাওয়া যায়। ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি, এই সুযোগে অন্য একটি শক্তি ঢুকে পড়েছে, যা একসময় উদ্বেগের কারণ হতে পারে। ৭১ সনে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়নের পরামর্শ দেন কেউ কেউ। তারা বলেন বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না, হাত বাড়াতে হবে বন্ধুত্বের, সম্পর্ক করতে হবে স্বাভাবিক। ঢাকার তরফে বলা হয়েছে দরজা খোলা, যে কেউ আসতে পারে, আমরা কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানাইনি। এখানে বলে রাখা ভালো, এই মুহূর্তে ভারতের ভেতরেই বাংলাদেশ নীতির কড়া সমালোচনা করছেন কেউ কেউ। এরই মধ্যে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিছুটা থেমেছে, বদলে গেছে মিডিয়ার শিরোনামও। বিশ্লেষকরা বলছেন ভুল নীতির কারণে একইভাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ভারত থেকে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে, যার সুযোগ নিচ্ছে দূরের এবং কাছের শক্তি। এই ছিল মতিউর রহমান চৌধুরীর মন্তব্য প্রতিবেদন। কিন্তু এই মন্তব্য প্রতিবেদনটা খানিকটা একপেশে মন্তব্য প্রতিবেদন। ভারতের নীতির আসলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এটাই হচ্ছে মোদ্দা কথা। গতকালকে এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী এনডিটিভির এক সাক্ষাৎকারে যে মন্তব্যগুলো করেছেন যে ভারত বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এবং এর কথাও বলেছেন যে বর্তমান যে সরকারটি আছে কিংবা বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা আছে তারা অভিযোগ করছে যে অতীতের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ যদি নির্বাচনই হয় তাহলে বাংলাদেশ আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগোচ্ছে। এ বিষয়ে ভারতের ঘোর আপত্তি আছে। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের নীতি এখনো পর্যন্ত অটল। 2 ধাপে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, সেই চিঠির একটিরও জবাব দেননি, এবং ভারত শেখ হাসিনার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। নীতির পরিবর্তনটা কিভাবে হলো? মতিউর রহমান চৌধুরী তার মন্তব্য প্রতিবেদনে বলছেন যে ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায়, সেটা গেল আমেরিকায়। আমেরিকায় গিয়ে বাংলাদেশকে লাভবান হয়েছে। বাংলাদেশকে বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বা হবে। যে সয়াবিন তেল ভোক্তা, বাংলাদেশের ভোক্তাদের পকেট কাটবে, ভারত থেকে এলে সেটা আমাদের জন্য সাশ্রয়ী মূল্যে আমরা পেতাম। এরকম নানা ক্ষেত্রে পকেট কাটার একটা করে ব্যবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা। মতিউর রহমানের প্রতিবেদনে এমনটা বলা হচ্ছে। পাকিস্তানি কাপড় চোপড় দিয়ে যদি আমরা চলি আমাদের জীবন শেষ। একটি উদাহরণই যথেষ্ট, যে আমাদের এই যে গার্মেন্টস শিল্পের 85% কাঁচামাল ভারত থেকে আমদানি, এখনো পর্যন্ত আমদানি হয়। মতিউর রহমান চৌধুরী তার মন্তব্য প্রতিবেদনে বলছেন যে কাপড় চোপড়ের ব্যবসা গেছে পাকিস্তানে। নো, ভারতের হাতেই আছে এখনো পর্যন্ত, এবং ভারত নির্ভরতা আছে। ভারত থেকে পাকিস্তানের সেই সক্ষমতাও নেই। আমাদের যে চাহিদা সেই অনুযায়ী যে যোগান দেবে সেই সক্ষমতাও নেই। কিংবা আমরা যদি দূর দেশ থেকে তুলা বা সুতা আমদানি করতে যাই, ভারতের থেকে না হলে 20-25% বেশি দামে কিনতে হবে। আমাদের পণ্যের দাম বেড়ে যাবে, আমরা বিদেশে মার্কেট হারাবো, এমন নানা রকম সংকট তৈরি হবে। চীন তো হাসপাতাল খুলে বসলো বাংলাদেশে, এমন কথা বলছেন মতিউর রহমান চৌধুরী। আজকে 1.5 বছর হতে চললো, চীনের হাসপাতাল হয়েছে কোথায়? রংপুরে হওয়ার কথা, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের কোনো মানুষ বলবেন যে একটা ইট পড়েছে কোনো মাটিতে?
এই কথাবার্তাগুলোকে কিভাবে মূল্যায়ন করব? বাউতাবাজি কথাবার্তা, গাল গল্পের কথাবার্তা? এমনটাই মনে হচ্ছে। আমরা 1.5 বছর ধরে শুনছি যে বাংলাদেশে চীনের হাসপাতাল হচ্ছে না, কোনো অগ্রগতি নেই এ ব্যাপারে। পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কুনমিংয়ে, পর্যটনের জন্য চীনে যাচ্ছেন, আমরা তো জানি না আসলে। কিংবা রোগীরা কুনমিংয়ে চিকিৎসার জন্য, কুনমিংয়ে বিশেষ হাসপাতাল বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে চীন, সেখানে যাচ্ছে, এমন কোন তথ্য পরিসংখ্যান কি আছে? এগুলো শুধু গাল গল্প ছাড়া আসলে কিছুই নয়। আবার খালেদা জিয়ার অসুস্থতায় সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী, চিকিৎসা সহায়তা দিতে চেয়েছেন। এটিকেও অনেকে দেখছেন যে ভারতের সম্পর্কের নাটকীয় মোড়। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের নাটকীয় মোড়টা কোথায় আমরা তো সাদা চোখে দেখতে পাচ্ছি না। যারা ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা হয়তো দেখতে পারতে পারেন। তারা ভারতকে অসহায় বলতে পারেন যে ভারত অসহায়, ভারত ঠেকাই পড়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে। আরে বাবা, বাংলাদেশ কি হয়ে গেছে? বাংলাদেশকে যদি ব্লক করে দেয় ভারত, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। এগুলো আসলে অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। আমি এটিকে এইভাবেই দেখছি যে ভারত বাংলাদেশ নাটকীয় মোড় সম্পর্কে কোনোভাবেই হয়নি। আজ থেকে 1.5 বছর, 16-17 মাস আগে যেমনটা ছিল একটা বন্ধাত্মপূর্ণ সম্পর্ক, সেই বন্ধাত্মপূর্ণ সম্পর্ক এখনো পর্যন্ত আছে। এই সম্পর্কের উন্নয়ন একমাত্র হতে পারে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে। ভারত এটি বরাবর বলে আসছে এবং সেটিতেই ভারত এখন পর্যন্ত বিশ্বাস করে বলেই আমরা মনে করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।